কালকে সে ওদিকে বসে, কিন্তু ভাগ্যের পরিহাস আমার আসনটা অপরিবর্তিতই থাকে। আমি সবসময় অপ্রেসড মানুষের পক্ষে কথা বলি, যে কারণে যখন বিএনপির নেতা নেত্রীদের নেতাকর্মীদের যেভাবে মামলা হামলা মিথ্যা মামলা গায়েবী মামলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আজকে যখন আমি দেখি একই কায়দায় এফআইআর এর মধ্যে সেম অ্যালিগেশন 25টা 30টা এফআইআর দেখি একই অ্যালিগেশন, শুধু নাম পরিবর্তন হচ্ছে, 500 জন আসামি, তার মধ্যে ধরেন শিরিন শারমিন চৌধুরী খুনের মামলা, মানে উইচ ইজ অ্যাবসার্ড। তো এই বিষয়গুলো যখন আমি দেখি তখন আমার কাছে মনে হয় এগুলো ভীষণ রকম অন্যায়, এবং একজন আইনজীবী হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন নাগরিক হিসেবে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা প্রতিবাদ করার একটা মানে কি বলবো, এটা আমার প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন এটার বেনিফিট শিরিন শারমিন চৌধুরী পাচ্ছে না এটার বেনিফিট তারেক রহমান পাচ্ছে, এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যায়টার বিরুদ্ধে আওয়াজ তোলা। মানে একটা আওয়াজের বাইরে তো আসলে আমার মতন সামান্য একজন সংসদ সদস্য কিছু করতে পারে না, এর চেয়ে বেশি কিছু করার আসলে আমার নাই, আমার ক্ষমতা নাই, কিন্তু আওয়াজটা তো আসলে তোলা দরকার। আচ্ছা ব্যারিস্টার ফারহানা, এই সিরিজের শেষ প্রশ্ন, আপনি কি এই 15 বা 17 বছরে মানে আপনি কি সবসময় এরকম ন্যায়ের পক্ষে থেকেছেন দলের পক্ষে না থেকে? সবসময় কি আপনি? না, আমি সবসময় পারিনি, না না পারিনি। আপনাকে অনেক সময় আমাকে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়েছে, অনেক কিছু বলা উচিত কিন্তু আমি হয়তো বলি নাই। তবে খালেদ ভাই, আমি নিজের সঙ্গে নিজে বসেছি, আমি 1-1.5 বছর আমি নিজের সঙ্গে নিজে প্রচুর কথা বলেছি, এবং আমি নিজেকে প্রশ্ন করেছি যে তুমি কেন বলো নাই, কেন তখন তুমি এই কথাগুলো বলো নাই। হ্যাঁ, ধরুন 21 আগস্ট ফর এক্সাম্পল, এটা নিয়ে কিন্তু আমি আমার দলের যে ন্যারেটিভ সেটা আমি বারবার বলেছি। হ্যাঁ, তারপরে ধরুন বিচার বিভাগের স্বাধীনতা, মাজদার হোসেন মামলা, এই মামলাটা যে যখন সৈয়দ ইশতিয়াক আহমেদ বারবার চেষ্টা করলেন যেটা করার, তখন কিন্তু বিএনপি 2001 সালে সেই সময় বলেছিল না আমরা এসে পড়বো, কিন্তু সেই মামলাটা কিন্তু 7 পর্যন্ত হয় নাই, সেই মামলার বাস্তবায়ন। তারপরে ধরুন বিচারপতিদের বয়স বাড়ানো, হ্যাঁ, কে এম হাসানকে চিফ অফ দি গভর্নমেন্ট করার জন্য, ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য। সো এই বিষয়গুলো আমি আসলে বলি নাই, এবং আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি যে আমি কেন বলি নাই। আমার কাছে মনে হয়েছে যে তখন যেরকম হিনিয়াস ভাবে বিরোধী দলকে দমন করা হচ্ছিল, তখন আমার কাছে এই সত্যগুলো বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলা, গ্রুপ নিয়ে কথা বলা, আমাদের বিচার বহির্ভূত হত্যা নিয়ে কথা বলা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, কিংবা আমার নেতাকর্মীদের গায়েবী মামলা নিয়ে কথা বলা, কিংবা ধরুন কারাগারে ধারণ ক্ষমতার বাইরে বন্দী নিয়ে আমাদের যে একেবারে ত্রাহি অবস্থা সেটা নিয়ে কথা বলা। তো আমি আসলে ওগুলাতে অনেক বেশি ফোকাস করেছি, কিন্তু হ্যাঁ এই কথাগুলো আমি এড়িয়ে গেছি, এই কথাগুলো আমি দলের ন্যারেটিভ দিয়েছি। পরের প্রসঙ্গে আসি, যে অনেকে বলছেন, স্পেসিফিকলি একজন তো বলে দিচ্ছেন যে সংসদের বাইরে বিএনপি ও জামায়াতের যে দ্বন্দ্ব সেইটা আসলে আর্টিফিশিয়াল। আমরা যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করে দিয়েছিলেন যে এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে, সে মাহফুজ সাহেবও বারবার, সাবেক উপদেষ্টা, বারবার বলেছেন যে এটা একটা ভাগ বাটোয়ারার সংসদ, এরকম ইঙ্গিত করেছেন বারবার। আপনার কাছে কেউ এরকম মনে হয় যে বিএনপি ও জামায়াতের দ্বন্দ্ব আসলে আর্টিফিশিয়াল, মানে তারা একটা স্টেজড, মানে WWF এর মতো যেরকম একটা স্টেজড খেলা হয় সেরকম একটা খেলা খেলছেন দর্শকদের বিনোদন দেওয়ার জন্য বা ব্যস্ত রাখার জন্য? আমি এখন আপনাকে যে উত্তরটা দেব, তারপরে আমার উপরে তীব্র সাইবার অ্যাটাক হবে, দুটো দল থেকেই তীব্র সাইবার অ্যাটাক আসবে আমার উপরে, কিন্তু তারপরেও সত্য কঠিন, কঠিনেরই তো ভালোবাসিলাম, তাই না? একেবারে স্টেজ আমরা আর মামুরা গঠনমূলক সমালোচনা, এই শব্দবন্ধটি শেখ হাসিনার মুখে আমরা ক্রমাগত শুনতাম যখন জাতীয় পার্টি বিরোধী দলে ছিল। গঠনমূলক সমালোচনা করবেন আপনারা, আজকালও সংসদে প্রায় শুনি গঠনমূলক সমালোচনা। হোয়াট ইজ গঠনমূলক? হু উইল ডিসাইড উইচ সমালোচনা ইজ গঠনমূলক and which সমালোচনা ইজ ভাঙ্গামূলক, নট গঠনমূলক? হু ইজ গোয়িং টু ডিসাইড দ্যাট? অ্যান্ড আমি জানি না, আমি আসলে রাজনৈতিক কর্মী, বুদ্ধিও কম, বুঝি না গঠনমূলক কাহাকে বলে এবং কে উহা নির্ণয় করিবে। সো আমি শেখ হাসিনার সময়ও যেভাবে দেখতাম, যাকে আমরা গৃহপালিত বিরোধী দল বলতাম ওই সময়ে, সবাই মিলেই বলতাম, সেই জাতীয় পার্টির ব্যাপারে যে ধরনের একটা খেলা
একটু কুসুম কুসুম বিরোধিতা, আমি এটাকে বলতাম কুসুম কুসুম বিরোধিতা। সো এখনো আমি তার থেকে খুব ব্যতিক্রম কিছু দেখি না, এবং আমি বিশ্বাস করি সংসদ যারা ফলো করেন, পার দলীয় কর্মীর বাইরে সাধারণ মানুষ তারাও বুঝবেন যে এই সংসদটা একেবারেই আমরা আর মামুরা। এনসিপিকেও কি আপনার একই জায়গায় রাখবেন নাকি এনসিপির যিনি প্রধান নেতা আছেন নাহিদ ইসলামের বক্তব্য আমরা শুনলাম যে আজকেই যে বেশ গোছানো বক্তব্য দিয়েছেন, বেশ কিছু প্রসঙ্গ এনেছেন, আজকে সংসদ নেতা তারেক রহমানের বক্তব্য রাখলেন, অনেকেই বলছেন যে এরকম সংশোধিত দেখতে চেয়েছিলাম। আপনি আসলে মানে কেন এত সমালোচক হয়ে উঠছেন যে একটা ভালো প্র্যাকটিস হচ্ছে বলে অনেকে, আমি দেখছিলাম যে আমার সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু বা যাদেরকে আমি ফলো করি তাদের বেশিরভাগই আসলে জনাব নাহিদ ইসলামের বক্তব্য বা জনাব তারেক রহমানের বক্তব্য প্রশংসাই করছিলেন। আমার পক্ষে ব্যক্তি হিসেবে সিঙ্গল আউট করাটা শোভন হবে না, আমি বরং দল হিসেবে বলি হ্যাঁ ডেফিনেটলি এনসিপি কে আমার কাছে অনেক বেশি ভোকাল এবং অনেক বেশি, অ্যাটলিস্ট আমি যদি জামাতের সঙ্গে তুলনা করি, অনেকটাই তারা ক্রিটিক গভর্নমেন্টের, এবং রাইটলি ক্রিটিসাইজ করে, তারা খুব সঠিকভাবেই করে যে বিষয়গুলো করে। এবং বিশেষ করে আমি যদি মানে নামই বলি, হাসনাত আব্দুল্লাহ খুবই শক্তভাবে ক্রিটিক করেন, এবং আমি মনে করি যে একজন সত্যিকার বিরোধী দলের সদস্য হিসেবে হ্যাঁ এটাই আসলে সকলের করবার কথা ছিল, সকলের কাছ থেকেই এটা আমরা আশা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের। আর যারা বলছে এমন সংশোধিত দেখতে চেয়েছিলাম, তাদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে বলি আমি তো আসলে গত 15 বছর এমন সংসদই দেখেছি। হ্যাঁ মানে যদি 14 সাল থেকে 24 পর্যন্ত আপনি ধরেন না, হ্যাঁ 14 থেকে 24 পর্যন্ত অন্তত 10টা বছর তো আমরা আসলে এই কুসুম কুসুম বিরোধিতা, গঠনমূলক সমালোচনা, তুমিও আছো আমিও আছি, শুধু শুধু তো আর খারাপ কথা আমরা কেউ কারো বিরুদ্ধে বলবো না, একটু একটু পিঠ চাপড়ানো, একটু একটু খোঁচা, মিষ্টি মিষ্টি প্রেম, এই সংসদ তো আমরা দেখছি ভাই, মানে 14 থেকে 24 ইট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য সেম। ওকে, আমি দেখেন খালেদ ভাই আরেকটা জায়গা আপনি একটু দেখেন, শেখ হাসিনা আমাদের ক্রমাগত ভয় দেখাইতো, হ্যাঁ যে দেখো জঙ্গিনা আবার আইসা পড়ে, হ্যাঁ আমরা ঠিক থাকি নাহলে আবার জঙ্গি আসবে, ইসলামিস্টরা আসবে। এখন আবার দেখি সংসদে নতুন ভয় দেখানো হয়, এই আমরা ঠিক থাকি নাহলে কিন্তু ফ্যাসিস্ট এসে পড়বে, মানে ইট ইজ দ্য সেম সার্কাস ফর গড সেক। কিন্তু কথা যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। আপনাকে একজন দর্শক অনেকবার একটা মানে ইয়ে পাঠিয়েছেন, সেইটা আমি একটু আপনাকে পড়ি। উনার নাম রাজু আহমেদ রাজান। খালেদ মহিউদ্দিন ভাই দয়া করে প্রশ্নটি করবেন, রুমিন ফারহানা আপাকে রুমিন ফারহানাকে বিএনপি যদি মহিলা এমপি না বানাতো, বাংলাদেশে কতজন লোক রুমিন ফারহানাকে চিনত? অনুরোধ রইল প্রশ্নটি করুন। আজ বিএনপির বিরুদ্ধে কথা বলছেন উনি। খুবই 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 সঠিক প্রশ্ন। বিএনপি যদি আমাকে নারী আসনে মনোনীত না করত, তাহলে আসলে কতজন আমাকে চিনত? আমি খুবই বিনয়ের সঙ্গে ভাইকে বলি, বিএনপি গঠনের পর থেকে আজ পর্যন্ত অন্তত 1,500-2,000 মহিলা এমপি বিএনপি বানিয়েছেন, তাদের কতজনকে আসলে আপনারা চেনেন? আমি খুবই বিনয়ের সাথেই প্রশ্নটা করছি, মানে প্রশ্ন আমাকে প্রায় শুনতে হয়, তো অনেক বেশি বিনয় হয় নাই, ঠিক আছে, কিন্তু আমি পয়েন্টটা আমি বুঝতে পারছি যে অনেক বেশি বিনয় হয় নাই। বেঁচে পারেন, আমি পরের প্রসঙ্গে যাই। এই প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের অনেক দর্শকও আসলে আমার বিরুদ্ধে এই অভিযোগ করেন যে দর্শক যেগুলি আসলে গঠনমূলক প্রশ্ন করেন সেগুলির বেশিরভাগ ক্ষেত্রে আমি নাম বলি না বা প্রশ্নটা করি না, কারণ সেই প্রশ্নগুলি আমি নেই যেগুলিতে স্পেসিফিকলি আমাকে গাল দেওয়া হয় সেগুলি বা সমালোচনা করা সেগুলি নেই। কিন্তু এইটা আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ যে আমাদের রিসার্চ টিমের পাশাপাশি দর্শকদের অনেকে ওই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বটে। সেই প্রশ্নটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে 3 দিন আগে বাণিজ্য চুক্তিটা করলো, যেটার মধ্যে থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মুখপাত্র ছিলেন সেই শফিক সাহেবকে জানতে চাইলাম। শফিক সাহেব বললেন যে এটা যে কোনো সময় এটা বাতিলও করা যেতে পারে, কিন্তু সরকার এটিকে রাখলো শুধু না, যিনি এই চুক্তিটি করার কৃতিত্ব বেশি দাবি করতে পারেন তাকে আবার এই সরকারের মন্ত্রীও করা হলো। সবকিছু নিয়ে আপনি এটা একটা সংসদের মাধ্যমে রিভিউ করার একটা দাবি তুলেছেন, এইটার এখন কি অবস্থা? মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা হইতে পারে, যেমন শফিক সাহেব বলতেছেন যে চুক্তিটা খুবই ভালো, ব্যারিস্টার ফুয়াদও বললেন যে হ্যাঁ ইন্ডিয়ার ইয়া থেকে বাইরে হয়ে আমেরিকার ইয়া খুবই ভালো। আমি বললাম ভালো হলে ভালো, কিন্তু আপনার দাবিটা তো খুব যুক্তিযুক্ত যে সংসদের মাধ্যমে রিভিউ করার দাবি। এই দাবিটার ক্ষেত্রে আপনি খালি দাবি তুলতে পারেন, মানে এই রিভিউটা একজন সংসদ সদস্য হিসেবে আপনিও করতে পারেন কিনা, মানে আপনিও এইটা আসলে টেবিলে দিতে পারেন কিনা, বা এটা আপনি কিভাবে চান বা এটা কিভাবে হতে পারে? খালেদ ভাই, আমি দীর্ঘ সময় এটা নিয়ে ভেবেছি
যে আমাদের আর্টিকেল 145A অনুযায়ী সংবিধানের যে কোনো বিদেশি চুক্তি যদি সেটা গোপনীয় না হয়ে থাকে সংসদে প্রেজেন্ট করতে হবে। কিন্তু আনফরচুনেটলি সংবিধানের এই ধারাটা আমরা কেউ দেখেও দেখি না। এক, দুই হলো এই চুক্তিটি ভয়ানক বিতর্কিত একটি চুক্তি দুটি কারণে। এক হচ্ছে একটা অনির্বাচিত সরকার নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এরকম একটা চুক্তি করতে পারে কিনা। দুই, এরকম একটা চুক্তি যেটা ট্যারিফ কমানোর নামে করা হলো, সেই ট্যারিফটাই কিন্তু বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। তো সেই ট্যারিফটার উপরে ট্যারিফ কমানোর যুক্তিতে যেই চুক্তি করা হলো নির্বাচনের মাত্র 3 দিন আগে, সেটা একটা রিভিউ হওয়া দরকার না সংসদে? এইবার আসেন আমার ক্ষমতা প্রসঙ্গে। আমি সংসদ মুলতুবি চাইতে পারতাম, কিন্তু ইতিহাস বলে 2-3টা ইনসিডেন্টের বাইরে সংসদ মুলতুবি হয় না। তো আরেকটা থাকতে পারে যে আমরা স্বল্প সময় আলোচনার জন্য 68 বিধিতে আমি নোটিশ দিতে পারতাম, যেটা স্পিকার মিন করেছেন যে আপনি নোটিশ দেন। আপনি জানেন এই নোটিশটা আমার 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে। আপনি আমার বাইরে, আমি আপনাকে আজকে অন রেকর্ড চ্যালেঞ্জ করছি, আপনি আর একটা সংসদ সদস্য জোগাড় করে দেন, একটা, 5টা তো পারবোই না, আমার বাইরে আপনি একটা জোগাড় করে দেন যে সংসদে এই চিঠিটা স্পিকারকে দেবে যে এটা নিয়ে একটা স্বল্প সময় আলোচনা। আমার মনে হয় যে এটা সবারই আসলে একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। অথচ এখানে সিরিজ অফ লাইজ আছে, যেটার মধ্যে আমি বলা হয়েছে যে ট্যারিফ 37% থেকে 20% বা 19% করছে, কথা সত্য না। এর আগে চুক্তির আগেই সেটা 20% আইসা ছিল, এবং সেই 20% নিয়েও আসলে কোর্ট একটা অর্ডার দিয়ে রাখছিল, এটার মধ্যে কোনো টাইম বাউন্ড ছিল না, এবং এইটা মিথ্যার পর মিথ্যা বলা হয়েছে। এবং আমি আপনার কথা শুনে আমার কাছে মনে হলো যে এই সংসদে যদি আপনি ছাড়া আর একজন না থাকে যে এইটা আসলে স্পিকারের নোটিশে আনতে পারবেন, আমাদের মনে হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি, যে চুক্তিটার সাথে আসলে জামাতে ইসলামী এবং বিএনপি দুইজনের সাথে আসলে কথা বলছে, মানে ভালো চুক্তি, তো ওনারা দুইজন এটাকে ভালো বললেই পারে। আমি আপনাকে আরো খোলামেলা বলি, আমার কপালই হলো শত্রু তৈরি করার কপাল, বুঝছেন খালেদ ভাই? আমি আরেকটু শত্রু তৈরি করি। বিএনপি এটাকে আনবে না, আপনি তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, কারণ আনবে না, কারণ যেটাও বিএনপি আনবে না, এটা তো বুঝতেই পারতেছেন। জামাতে ইসলাম পাগল হয়ে যেতেছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন করলে খুবই ভালো হবে। আমি জুলাই সনদের বিপক্ষে না, আমার বাড়ি ভাঙা হয়েছে, আমার উপরে আমি ওই শহীদ মিনার বহুত কিছু, আমি এগুলো ক্রেডিট ক্লেম করার ওই মানে শ্যালো পলিটিক্স বাদ দেই। হ্যাঁ, আমার প্রশ্ন হলো এই যে ভয়াবহ একটা চুক্তি, যেই চুক্তিটা আপনার সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলতে পারে, আপনি তেল আনবেন কোথা থেকে সেটার জন্য তার পারমিশন লাগবে, এবং লাগছে, রাশিয়া থেকে পারে নাই তেল আনতে। আচ্ছা, আপনি মানে যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র, এগুলো যুদ্ধ সরঞ্জাম কোথা থেকে কিনবেন, কম দামে কোথায় পাচ্ছেন, বা আপনি একটা কম্পিটিটিভ ভ্যালুতে যাবেন, এই সুযোগ আপনার নাই এই চুক্তি অনুযায়ী। আরো বহু সমস্যা আছে, আমরা কয়েক হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হব, আর সেখানে আমেরিকা যেই ইয়েতে অল্প কয়েকটা, এবং এটা নিয়ে যখন আমরা প্রশ্ন তুলবো তখন বলা হবে যে ইন্ডিয়ান ন্যারেটিভ থেকে প্রশ্ন করা হচ্ছে, যে ভাই তাহলে সংসদে আলোচনা কর, তাহলে তো বুঝে যাবে না যে চলেন 350 টাকার আলু খাই এখন বৈশা এখন আমরা আমেরিকান আলু খাবো, ফাইন। আচ্ছা, এখন আপনি আমারে বলেন, জামাত কিন্তু আগেই হাত ধুয়ে ফেলছে, আমরাই চুক্তিতে হ্যাঁ বলি নাই, তো বলো নাই তো, তাইলে যে 1.5 মাস সংসদ চললো, একবারও তুললো না, তোমরা এইটা তুললা না কেন? এবং এইটার ব্যাপারে তারা কোনো, এবং আপনি যে বলছেন যে আমরাও মামুরা, এটার একটা, আমার কাছে মনে হয় যে এটাও একটা প্রমাণ। দেখেন, আমার কাছে মনে হয় যে বড় বড় বিষয় না, যাই হোক, আপনাকে দর্শকের আরেকটা মন্তব্য একটু শোনাই। উনার নাম আল জাইদ ব্লগস। উনি বলছে তাহলে তো বলা যায় ফেসিস্ট হাসিনার আমলে রুমিন ফারহানা সংসদে কুসুম বিরোধিতা করতো, প্লটও নিত। শামীম ওসমানের বোন হিসেবে রুমিন ফারহানা বেশ গদগদ এবং আপ্লুত ছিল। আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন, নাহলে আমরা পরের প্রসঙ্গে যেতে পারি। এটা না আসলে অ্যাডোমেনাম ফ্যালাসি, মানে উনি আমার বক্তব্য না খুবই গায়ে লেগেছে, কিন্তু সেটার কোনো জুৎসই জবাব উনি পাচ্ছেন না। এক হচ্ছে আমি প্লট নাই, আমি একদিনের মাথায় প্লটের আবেদন প্রত্যাহার করেছি। আমি কুসুম বিরোধিতা করেছি না আগুন বিরোধিতা করেছি, এটা সারা বাংলাদেশ জানে। হ্যাঁ, আর কুসুম বিরোধিতাটা এখন আমি দেখি যারা আমাকে গালি দিতে চায় তারা ব্যবহার করছে। এই কথাটাই মানে জনকী, আমি এই কথাটা প্রথম পার্লামেন্টে বলেছিলাম। আর জননী। আর 3 নাম্বার আরেকটা কি বললেন, শামীম ওসমানের বোন। হ্যাঁ, নিশ্চয়ই, বিকজ আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বারসদের মধ্যে শামীম ওসমানের বাবা যেমন ছিল, আমার বাবাও ছিল। সো সেই অর্থে শামীম ওসমান আমার বাবার বন্ধুর ছেলে।
কারণ আমরা একটা পলিটিক্যাল মানে ফ্যামিলি থেকে একটা লিগ্যাসি বহন করছি, সো দ্যাটস ফাইন। আই মিন এটা হতেই পারে। VGR 937, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এটা একটু বলি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দেন খালেদ ভাই, উনি আপনাদের জন্য ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছিল। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দেন, আপনাদের জন্য ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছিল। ওকে ফাইন। আমি ডক্টর ইউনূস তো ব্যর্থ হয় নাই খালেদ ভাই, উনি 666 কোটি টাকার কর মওকুফ করছে। আমি ষড়যন্ত্র করে, আমি ষড়যন্ত্র আমাকে বাদ দিতে বলছি। ঠিক আছে, আমি পরবর্তী প্রসঙ্গে, উনি এখন ভিভিআইপি প্রটোকলের উদ্ভট নজির তৈরি করে ওটা উপভোগ করতেছে। মানে উনি তো ব্যর্থ হয় নাই, উনি যা করতে চাইছিল তাই করে গেছে উনি বাংলাদেশ থেকে। কিন্তু সর্বশেষ সরকার প্রধানের তো 1 বছর আসলে ভিভিআইপি প্রটোকল থাকাই উচিত। মানে এটা নিয়ে আমরা এত উদ্বিগ্ন কেন হইতেছি? মানে যিনি সরকার প্রধান আছেন তিনি তার ছাড়া কেন জানেন? হ্যাঁ জি বলেন। হ্যাঁ, উদ্বিগ্ন কেন? কারণ এটাকে লুকাইতে চাইছে। কোনো কিছু লুকাইতে চাওয়া ইজ নট ভেরি নাইস। না, এটা আপনাকে একটা